সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গুলি কমেছে, নতুন কৌশলে বাংলাদেশিদের হত্যা বিএসএফের। আওয়ামী লীগের জন্য 2টি পথ খোলা আছে, যা বললেন মঞ্জু। 10 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেখে নেব, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি। ভোট দেওয়ার আগে যেন শহীদদের চেহারা ভেসে ওঠে, যা বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামা ওবায়দের। জুলাই ঘোষণাপত্রের আকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলন হয়নি, এবি পার্টির চেয়ারম্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গুলি কমেছে, নতুন কৌশলে বাংলাদেশিদের হত্যা বিএসএফের। সময়টা 20 জুলাই ভোর। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ফজুরহাট বিওপির সীমান্তে পিলার 16-5 এর কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের হাতে আটক হন মোহাম্মদ লাল চান। পরে তাকে বৈদ্যুতিক শক দিয়ে মৃত্যু নিশ্চিত করে নদীতে ফেলে দেওয়া হয়। পদ্মা নদী থেকে উদ্ধার ওই মরদেহ নাচল উপজেলার নিজামপুরের নিজ গ্রামের বাড়িতে সন্ধ্যায় দাফন করে স্বজনেরা। 1 আগস্ট বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফুলতলা ঘাট এলাকায় পদ্মায় ভাসমান অবস্থায় পাওয়া যায় শৈবুর নামের একজনের ক্ষতবিক্ষত মরদেহ। সবগুলো মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। সর্বশেষ শনিবার 2 আগস্ট বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে 2 বাংলাদেশিকে অ্যাসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, সস্তায় গরু বিক্রি করার প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ডেকে নিয়ে বিএসএফের হাতে তুলে দিচ্ছেন ভারতীয় নাগরিকেরা। জন্ম থেকেই দেখে এসেছি সীমান্ত এলাকার মানুষের উপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অমানবিক নির্যাতন। কাঁটাতারের কাছাকাছি কাউকে পেলেই গুলি করে মারেন তারা। এই এলাকায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে বিএসএফের গুলিতে। কিন্তু সম্প্রতি তাদের হত্যাকাণ্ডগুলো কৌশল পরিবর্তন হয়েছে। এখন আর কাউকে গুলি করে মারেন না তারা। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, এসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের মরদেহ। সংশ্লিষ্ট সূত্র বলেছে, অন্তর্বর্তী সরকারের 11 মাসের শাসনামলে অন্তত 34 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। তবে সম্প্রতি নিজেদের অপরাধ ঢাকতে সীমান্তে হত্যাকাণ্ডের কৌশল পরিবর্তন করেছেন তারা। আওয়ামী লীগের জন্য 2টি পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হয়ে নতুন নেতৃত্বের উত্থানের সুযোগ পেতে পারে বলে জানিয়েছেন তিনি। সাম্প্রতিক বেসরকারি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগের গেরিলা পথে ফিরতে চায় কিনা সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মঞ্জু। তিনি বলেন, আওয়ামী লীগের সামনে 2টি পথ খোলা আছে। প্রথমটি হলো 24-এর গণ অভ্যুত্থানের গণহত্যার দায়ে ক্ষমা চাইতে হবে এবং জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে। তবে একই নামে নেতৃত্বের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে না। কোনো গণহত্যাকারী দল একই রূপে ফিরিয়ে আসতে পারে না, তবে শক্তি হিসেবে থাকতে পারে। দ্বিতীয় পথ হলো চোরাগোপ্তা। সেটি আমরা আশঙ্কা করছি। আওয়ামী লীগ সহিংসতার সৃষ্টি করে দেশটির আনস্টেবল করার চেষ্টা করবে। এতে আওয়ামী লীগ আরও ক্ষয়যুক্ত হবে। তবে এই গুপ্ত রাজনীতি ক্ষমতায় ফেরার নজির নেই। আর যদি আমরা যারা ক্ষমতায় যাব তারা যদি আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর আচরণ করি, যাদের বর্বরতা আওয়ামী লীগের কর্মকাণ্ডকেও হার মানায়, তখন একটা রেফারেন্স তৈরি হতে পারে আওয়ামী লীগেই ভালো ছিল। 24-এর গণহত্যার দৃশ্যর পাল্টা কোনো দৃশ্য যদি সামনে হাজির না হয়, তবে 24-এর গণহত্যাকারীরা কখনো রাজনীতিতে ফিরতে পারবে না। সুনামগঞ্জের ছাতক থানার অফিসার্স ইনচার্জ ওসি মোখলেছুর রহমান আকনকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। রবিবার 3 আগস্ট বিকেলে তিনি জানান, গত বৃহস্পতিবার রাত 1টা 34 মিনিটে একটি ভারতীয় নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে কল আসে। অপরিচিত নম্বর হওয়ায় প্রথমে গুরুত্ব না দিলেও পরবর্তীতে একাধিকবার কল ও মেসেজ পাওয়ায় তিনি সতর্ক হন। তিনি জানান, ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, মোখলেছুর রহমান বলেছেন, ওসি ছাতক থানা। উত্তরে তিনি পরিচয় নিশ্চিত করলে অপর প্রান্ত থেকে বলা হয়, আমার পরিচয় পরে দেব। আওয়ামী লীগ হারায় নেই, 10 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেখে নেব। এই কথার পর তিনি কলটি কেটে দেন। পরে ওই নম্বর থেকে একাধিক মেসেজ পাঠানো হয়। বার্তাগুলোতে বলা হয়, নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন, আওয়ামী লীগ হারাইয়া যায় নাই, আওয়ামী লীগ 10 বছর পরে হলেও ফিরবে, বিষয়টা মাথায় রাখেন। ওসি মোখলেছুর রহমান মেসেজে পরিচয় জানতে চাইলে অপর প্রান্ত থেকে পাল্টা হুমকি দিয়ে বলা হয়, দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে, মাইন্ড ইট। ওসি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেওয়ার আগ মুহূর্তেও যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে। মঙ্গলবার 5 আগস্ট রাত 8টা 20 মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন আসছে। যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন, তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকায় পরিদর্শন করুন, যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। তিনি বলেন, ফেব্রুয়ারি বেশি দূরে নয়, নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। আমার ভোটেই দেশটা সেই পথে রওনা হতে পেরেছিল। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবসে সব নাগরিকের কাছে আমার আহ্বান, আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হই। উল্লেখ্য, ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৬ বছর শাসনের অবসান ঘটে। সরকার পতনের ৩ দিন পর ৮ আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। সেদিনই জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা। আওয়ামী ফ্যাসিবাদদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে একটি পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সেখানেই কথাগুলো বলেন বিএনপির নেত্রী শামা ওবায়েদ। বলেন, আওয়ামী লীগের আমলে আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছেন। অনেক মায়ের বুক ও বাবার কোল খালি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। শেখ হাসিনার আয়নাঘর থেকে এখনও অনেক নেতাকর্মী ফিরে আসতে পারেনি। এই বাংলাদেশের মাটিতে আয়নাঘর নামক কোনো বস্তু যেন আর সৃষ্টি না হয়। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের মারা হয়েছে। হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না, তারা আজকে কাঁদছে। তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য ও ফ্যাসিবাদ মুক্ত করার লক্ষ্য রাস্তায় নেমে এসেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। পথসভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার। পরে শামা ওবায়েদের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটির পথসভা স্থল বাইপাস থেকে শুরু হয়ে সালথা বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আমাদের বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে ঘোষণাপত্র চেয়েছিলাম তার পুরোপুরি তাতে উঠে আসেনি। মঙ্গলবার ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রক্রিয়ায় এই কথা বলেন তিনি বলেন, আকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলন না হলেও ঘোষণাপত্রটি বাস্তবায়িত হয়ে সবার আশা পূরণ হবে। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই ঘোষণাপত্রে ২৪-এর আবেগ নেই, দু-একটি দলকে খুশি করতে এই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আজ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রে ২৮টি দফা যুক্ত করা হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন তাতে স্থান পেয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাশে ছিলেন। এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্য পার্টির সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।